আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের আরও ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক দিয়েছে অন্তর্বর্তী সরকার। রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যাকারী ২ পুলিশ ৪ দিনের রিমান্ডে। এখনও হয়নি পরিবারটির স্বাবলম্বী হওয়ার বন্দোবস্ত। পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। উত্তরাঞ্চলে লোডশেডিং বাড়ার আশঙ্কা। এবং আশুলিয়ার শিল্পাঞ্চলে এখনও থমথমে পরিস্থিতি। ৪০টি কারখানায় ছুটি ঘোষণা, 10টিতে শ্রমিকদের কর্মবিরতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের আরও ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নিয়োগ পাওয়া ডিসিদের মধ্যে অর্থ বিভাগের মনোয়ার হোসেন মোল্লাকে মানিকগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাবেত আলীকে টাঙ্গাইল, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে সিরাজগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিট পরিচালক মোস্তাক আহমেদকে সাতক্ষীরা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমানকে ঝালকাঠি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুরের জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গতকাল ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এ নিয়ে দুদিনে ৫৯টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মাঠ প্রশাসনে এটিই হলো সবচেয়ে বড় পরিবর্তন। প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এই সিদ্ধান্ত নিয়েছে ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে রংপুর আমলি আদালত ২-এর বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চান। আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় আসামিদের আদালত থেকে নিয়ে যায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। এ ঘটনায় ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, পরে বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড দিয়েছেন। শহীদ আবু সাইদ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অসীম সাহসিকতার জন্য এক নামে যার পরিচিতি দেশ জুড়ে, এমনকি বিদেশেও। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর রংপুরে তার গ্রামের বাড়ি যান ড ইউনূস। এখনো যাচ্ছেন অনেকেই। মৃত্যুর ৫৬ দিন পরেও দুঃসহ সেই বেদনার কঠিন স্মৃতি আর অসহায়ত্ব পিছু ছাড়ছে না শহীদ আবু সাইদের পরিবারকে। রংপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। পীরগঞ্জ থানা সদর থেকে খুব বেশি দূরে নয় বাবনপুর, মাইল ৫। বাইসাইকেলে ৩০ মিনিট, অটোরিকশায় যাওয়া যায় তারও কম সময়ে। সারা দেশের রাজনৈতিক অরাজনৈতিক অনেকেরই গন্তব্য এখন এই গ্রাম। ছেলের এই ছবি দেখেননি আবু সাইদের বাবা মকবুল হোসেন। বাড়িতে টেলিভিশন, হাতে স্মার্ট ফোন নেই তার। প্রিয় সন্তানের কবর পাহারা আর পরিষ্কার করেই এখন দিন কাটে তার। দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন অনেক মানুষ আসেন আবু সাইদের কবর দেখতে। বাবা মকবুল হোসেনকেও দেখেন তারা। তাদের সাথে কথা বলেন আর কাঁদেন মকবুল, যা ছুঁয়ে যায় অন্যদেরও। আমার ছেলে হত্যা করছে, সেই ছেলের যেন সুনির্দিষ্টভাবে যারা দোষী তাদের যেন বিচার হয়। এখনো সামর্থ্যহীন আবু সাইদের পরিবার। উপার্জনক্ষম কেউ নেই। বড় এক ভাই দিনমজুরি করেন, তার সংসারেও দৈন্যতা।
আবু সাইদ শহীদ হওয়ার পর বাবনপুরের এই বাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই, কিন্তু পরিবারটির সচ্ছল স্বাবলম্বী হওয়ার বন্দোবস্ত এখন হয়নি। চাওয়া পাওয়ার এমন কিছু নাই, আর দেশ দশ সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এমন একটা কথা হলো কি যে আমার দিকে যেন সরকার যেন সুনজরে দেখে, আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। দুটি মাটির ঘর নিয়ে আবু সাইদদের বাড়ি, তার চারপাশ ঘিরে সিসি ক্যামেরা বসিয়েছে স্থানীয় প্রশাসন। মোবাইল অ্যাপসে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। কবরের পাশে আছে গ্রাম পুলিশের পাহারা। গ্রামবাসীরা শুনেছিলেন ঢাকা থেকে আসা কেউ কেউ গ্রামে আবু সাইদের পরিবারকে নতুন বাড়ি করে দেবে। কেউ বলেছিলেন ভাইদের চাকরি দিয়ে পরিবারটির অভাব ঘোচানো হবে। এসবের কিছুই এখনো হয়নি। মকবুল হোসেন অবশ্য তার সন্তানের আত্মত্যাগের বিনিময়ে কিছুই চান না, বরং ছেলে হারিয়েও গর্বে দেশের পরিবর্তনে বেশ খুশি তিনি। যদিও টিউশনির টাকা দিয়ে পরিবারটি চালাতেন শহীদ আবু সাইদ। আমরা যারা জানি যে আবু সাইদের ত্যাগের কারণে বাংলাদেশ নতুন মাত্রা পেয়েছে, এই দেশ আবারও স্বাধীনতার স্বাদ পেয়েছে, সেই মানুষেরা জানি না যে আবু সাইদের পরিবার রংপুরের নিভৃত এই গ্রামে কেমন আছে। আবু সাইদের বাবা বলছিলেন ছেলেকে হারিয়ে শোক নয়, তিনি নতুন এক মাত্রার স্বাধীনতা পেয়েছেন, জানিয়ে গর্বিত তিনি, এবং তার এই গর্ব যাতে ভবিষ্যতের বাংলাদেশ শান্তিপূর্ণ সমৃদ্ধিশালী হয়। কারামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, বামনপুর, পীরগঞ্জ, রংপুর। পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। গতকাল সন্ধ্যা 6:30টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট আগে থেকেই বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিটটি, এবার সেটিও বন্ধ হয়ে গেল। এই ইউনিট থেকে প্রতিদিন 200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতো। তৃতীয় ইউনিটের জ্বালানি তেল সরবরাহের হাইড্রোলিক অয়েল পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাম্পটি সচল করতে 2 সপ্তাহ সময় লাগতে পারে। তৃতীয় ইউনিটের অন্য পাম্পটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকালে জামগড়া, নরসিংপুর, ঘোষবাগ এলাকার 40টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও 10টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। পুলিশ জানায় সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার বেশ কয়েকটি কারখানায় কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে শ্রমিকরা। ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সাজোয়া যান, র্যাব ও পুলিশের রায়ট কার। এ সময় কারখানাগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। নাটোরে বিস্ফোরক, চাঁদাবাজি ও ভাঙচুরের 3 মামলায় খালাস পেয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ দলের শতাধিক নেতাকর্মী। দুপুরে নাটোরের পৃথক 2টি আদালত থেকে তাদের খালাস দেয়া হয়। আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন টগর জানান, 2004 সালে তৎকালীন ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামাকে নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর জের ধরে বিক্ষুব্ধ গ্রামবাসী সন্দেহভাজন ব্যক্তিদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দুলুসহ শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলা দায়ের করা হয়। 20 বছর পর মামলাগুলো থেকে খালাস পেয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ছাত্র জনতার আন্দোলনের সফলতার কারণে আজ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য ছাত্র জনতা সহ অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, আজকে সঠিক বিচার পাচ্ছি, এই জন্য আল্লাহকে শুকরিয়া। আমরা আশা করি যে এটা আগামী দিনে এটা যেন অব্যাহত থাকে, এবং এই জন্য ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনেরই ফসল হচ্ছে আজকের এই আমরা যে জাস্টিস পাচ্ছি। জয়পুরহাটের কালাইয়ে সৌহার্দ্য সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। মুসলিমগঞ্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল গফুর মণ্ডল, আনিসুর রহমান তালুকদার, সদস্য আলী আহসান মুক্তা ও বিএনপি নেতা আব্দুস সামাদ বাবু। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটিতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন 11,000 কৃষক।
বেশি ক্ষতি হয়েছে আমন ও আউশ আবাদের। রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। টানা বৃষ্টি আর সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটির নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি, নানিয়াচর ও জুড়াইছড়িতে বিনষ্ট হয়ে যায় আউশ, আমন, সবজি সহ বিভিন্ন ফসলের আবাদ। প্রায় পরিবার এখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সব ডুবে গেছে, আশা নাই দিয়ে খামো কি ঘুরি বাঁচমো। এক কেজি জায়গার মতন ক্ষতি হয়ে গেছে, লাগাইতে পারি না, পানি সব ডুবিয়ে গেছে। বন্যায় 6 উপজেলার প্রায় 2363 হেক্টর জমির ফসল সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। ক্ষতির পরিমাণ 48 কোটি টাকারও বেশি। পানি কমে যাওয়ার পর দেখলাম আমাদের এই এলাকার মধ্যে যেগুলো পাহাড়ের দুই পাশে আমরা মাঝখানে আমাদের যে জমিগুলো ছিল এগুলো বালিতে চাপা পড়ে একেবারে আমাদের ধানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পানি পুরোপুরি নেমে গেলে এসব জমিতে বোরো ধান সহ শীতকালীন সবজি চাষের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগাম যে শীতকালীন যে ফসল আছে, আমরা ইতিমধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য 3500 জন কৃষককে প্রণোদনা দেওয়ার জন্য আমরা প্রণোদনা কার্যক্রম আমরা পেয়েছি। এখান থেকেও কিছু ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা দেওয়া হবে। বন্যা ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের জন্য কিছু বাড়তি প্রণোদনা কর্মসূচি প্রদান করার জন্য আমরা চাহিদা পাঠিয়েছি। আশা করি আমরা অচিরে সেখান থেকে আমরা বরাদ্দ পাবো। সার ও ফসলের বীজ সহায়তা দিয়ে পুনর্বাসন করা হলে আবারও নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন, এমনটাই প্রত্যাশা পাহাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে খাগড়াছড়ির সীমান্তবর্তী নারাইছড়ি বাজার। দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের উত্তরে দুর্গম নারাইছড়ি এলাকার 15টি গ্রামের 5000 মানুষের জীবিকা নির্বাহের একমাত্র বাজার এটি। সেই বাজার এখন মাইনী নদীতে বিলীন হতে বসেছে। সাম্প্রতিক বন্যায় বেশ কিছু দোকান ভেঙে গেছে, বাকি ব্যবসা প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে। এখনই ব্যবস্থা না নিলে দোকানপাটগুলো বিলীন হয়ে যাবার আশঙ্কা স্থানীয়দের। রাস্তা না থাকায় এবং দীঘিনালা সদর থেকে বাজারটির দূরত্ব প্রায় 35 কিলোমিটার হওয়ায় সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 4 আগস্ট থেকে বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস পুনরায় চালুর দাবিতে সিরাজগঞ্জের সাংস্কৃতিক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাজার স্টেশন থেকে শুরু হওয়া সাংস্কৃতিক পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জ জেলা জাসা সে পদযাত্রার আয়োজন করে। এতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ খান হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। অসংখ্য ড্রেজার আর শত শত বালুবাহী বালখেট, নিয়মিত বালু উত্তোলন অবাধে বিক্রির এই বিশাল আয়োজন নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর বিভিন্ন চরে। যদিও চলতি বছরে শুধু কাতলারচর বালু মহালের ইজারা দিয়েছে জেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই চলে এসব অপকর্ম। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবারও বর্ষা মৌসুমের শুরু থেকেই নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। আগেই নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বাড়িঘর, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান সহ নানা স্থাপনা। এরপরও বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন। ফলে মেঘনার আবদুল্লার চর, মাঝের চর ও শাহের খোলা সহ বেশ কয়েকটি অঞ্চল রয়েছে ভাঙন আতঙ্কে। মাটি কাটতে কাটতে মনে করেন যে গ্রামের অনেক ক্ষতি হইতেছে। আমরা ক্ষতি করতেছে, আমরা নদী ভাঙন করার পরে আমরা খুব কষ্টে আছি। এবছর 14.5 কোটি টাকার বালু মহালটি ইজারা নেয় মেসার্স হাজী আশরাফ হোসেন সরকার ট্রেডার্স। প্রভাবশালীদের ছত্রছায়ায় নিয়ম ভঙ্গ করে নদীর বিভিন্ন অংশে 30টি চুম্বক ড্রেজারের মাধ্যমে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন তারা। প্রতিদিন গড়ে 20 থেকে 25 লাখ বর্গফুট বালু উত্তোলন করা হয়। 2 টাকা 40 পয়সা দরে এর বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইজারাদার জানান, কার্যাদেশে শর্ত লেখা থাকলেও দেশের সর্বত্র চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। বাংলাদেশে এইরা পর্যন্ত কোনো জায়গায় কাটিং দিয়ে করে না, এই চুম্বক দিয়ে হয়, লেখা থাকে টার্মস এন্ড কন্ডিশনে, কিন্তু এইভাবে হয় না। তবে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জানান, শর্ত ভাঙলে ইজারা বাতিলের কথা। আইন অনুযায়ী তার বিরুদ্ধে অন্যান্য যে সমস্ত অভিযোগ করা
অন্যান্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার বিষয় সেই সকল ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে। আমরা সেই সকল ব্যবস্থাগুলিও তাদের বিরুদ্ধে আমরা সেক্ষেত্রে গ্রহণ করব। রায়পুরার চরাঞ্চলের লাখো মানুষের বসতি সহ ফসলি জমি রক্ষা, নদী ভাঙন রোধ ও অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। যদিও মামলা, হামলা আর নির্যাতনের ভয়ে এতদিন মুখ খুলতে রাজি হননি তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় সিআইডির চার্জশিট প্রত্যাখ্যান করে আদালতে নারাজি দিয়েছেন মামলার বাদী মনিরা বেগম। দুপুরে বকশীগঞ্জ আমলি আদালতে নারাজি দেন তিনি। নারাজি গ্রহণ করে দ্রুত সময় শুনানির তারিখ নির্ধারণের আদেশ দিয়েছেন আদালত। গত 27 আগস্ট জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ 9 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় সিআইডি। 2 নম্বর আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাত সহ 27 জনকে বাদ দিয়ে চার্জশিট দেয়া হয়। হত্যাকাণ্ডের 14 মাস পর প্রকৃত আসামিদের বাদ দিয়ে গোপনে চার্জশিট দেয় ক্ষুব্ধ মামলার বাদী ও পরিবারের সদস্যরা। ঝিনাইদহের মহেশপুরে দখল হওয়া খাল পুনরুদ্ধার করে খননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার গজারিয়া গ্রামের মাঠে এই কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর বেগমপুরের কৃষক, মৎস্যজীবী ও এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন দুর্গাপুর, বেগমপুর সহ আশেপাশের 5 গ্রামের কয়েকশো মানুষ। এ সময় তারা অভিযোগ করেন, পদ্মবিল খালটি দীর্ঘদিন ধরে দখল করে আছে প্রভাবশালী মহল। দখলের কারণে পানি প্রবাহ বন্ধ থাকায় ফসল আবাদের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। একসময় দেশের প্রধান অর্থকরী ফসল ছিল সোনালী আঁশ পাট। দিন দিন দাম কমে যাওয়ায় পাট চাষে অনীহা এসেছে ঝিনাইদহের কৃষকদের মাঝে। এবছর খরাসহ নানা কারণে এর ফলন বিপর্যয় হয়েছে। বাজারেও নেই কাঙ্ক্ষিত মূল্য। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। পাট জাগ দেয়া থেকে শুরু করে শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের চাষিরা। খরা ও আবহাওয়া অনুকূলে না থাকায় বিপর্যয় ঘটেছে ফলনে। অন্যান্য বছরের তুলনায় বীজ বপন থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত খরচ হয়েছে বেশি। বর্তমান বাজার দরে পাট বিক্রি করে লোকসানের মুখে পড়ছেন চাষিরা। বাজারে প্রতিমণ পাট 2,500 থেকে 3,000 টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় সরকারি ন্যায্য মূল্য নির্ধারণের দাবি চাষিদের। খরার কারণে পাটের ফলন কম, 1 বিঘা হইতে পাট বেশি হলো পারো, খাটো খাটো পাট হয়েছে, 7 মনে বেশি হচ্ছে না। বাজার কোনো লাইন নেই, কৃষক ধ্বংস, বিনাশ। পাট হয়তো ছোট ছোট পাট যদি লম্বা হয়তো তাহলে পাট বিঘা 12 থেকে 15 মন ফলন হইতো, কিন্তু পাট হয়তো 3 থেকে 4 হাত। সারের যে দাম, ওষুধের যে দাম, শ্রমিকের যে দাম, তাতে পাট উৎপাদন করে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। অন্যদিকে প্লাস্টিকের ব্যবহার কমানো ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদেশে পাট রপ্তানির ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। যদি পাটের দাম একটু বাড়তো তাহলে কৃষক বাঁচতো, আমরাও বাঁচতাম। পাট চাষে বিভিন্ন কারিগরি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তাদের মতে সরকারিভাবে পাট কেনা শুরু হলে কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। সরকার একটা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে পাট ক্রয় করে ইতিমধ্যে সরকারিভাবে পাট ক্রয় শুরু হবে। আশা করা যায় যে তারা তাদের ন্যায্য মূল্য পাবে এবং তাদের যে ক্ষতি সেটা পুষিয়ে উঠতে সক্ষম হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 22,500 হেক্টরের বেশি জমিতে পাট চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। চাষ হয়েছে 21,446 হেক্টর জমিতে, আর প্রতি বিঘায় ফলন হয়েছে 8 থেকে 10 মণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুড়িগ্রামের রৌমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসির উদ্দিন নামের 90 বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বৃদ্ধের প্রতিবেশী নূরে আলমকে আটক করেছে পুলিশ। সকালে রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে উচ্চস্বরে কথা বলা নিয়ে কথা কাটাকাটি হয় বসির উদ্দিন ও নূরে আলমের মাঝে। এক পর্যায়ে নূরে আলম কিল ঘুষি মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধ বসির উদ্দিনের। রাঙামাটির দুর্গম এলাকায় বেকার তরুণদের কারিগরি প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 41 কাপ্তাই ব্যাটালিয়ন সীমান্তবর্তী জুরাছড়ির দুর্গম পানকাটা এলাকায় বেকার তরুণদের জন্য 4 সপ্তাহব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। জেনারেটর মেরামত ও বৈদ্যুতিক ওয়েল্ডিং এর উপর দেওয়া হয় কারিগরি প্রশিক্ষণ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন কাপ্তাই ব্যাটালিয়ন 41 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুইয়া। প্রশিক্ষণে অংশ নেন 30 জন তরুণ।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর এসএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মহসিনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, জালিয়াতির আশ্রয় নিয়ে প্রধান শিক্ষক হয়েছেন জাকির হোসেন। তিনি বিভিন্ন খাত থেকে বিদ্যালয়ের প্রায় 20 লাখ টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।